আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো চলো আজকে আমরা যেই অধ্যায়টার টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের। অর্থাৎ তোমরা জানো যে তড়িৎ রসায়ন হচ্ছে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ের অর্থাৎ তড়িৎ রসায়নের যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তো এই তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা জানবো যে আসলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। তো তার আগে দেখো, এই তড়িৎ রাসায়নিক কোষ পড়ার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি আর হচ্ছে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি। তাহলে দেখো, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে সাধারণত কি ঘটে। তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অথবা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের ডেফিনেশনটাকে আমরা এভাবে বলতে পারি যে যে রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই সাধারণত তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। তাইলে এখানে আমরা দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আবার তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তার মানে হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষ আসলে দুই রকমের। তড়িৎ রাসায়নিক কোষ দুই রকমের। একটা হচ্ছে, আমরা যদি তড়িৎ রাসায়নিক কোষকে শ্রেণীবিভাগ করি তাহলে দেখো, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কি আর গ্যালভানিক কোষ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যেই রাসায়নিক কোষে, আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের সংজ্ঞাটা এখন বলতেছি, যে যেই রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা কোনো একটা কোষের মধ্যে যখন তড়িৎ শক্তি চালনা করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করাবো, অর্থাৎ তড়িৎ শক্তি প্রদানের ফলে কোনো কোষে যদি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় তখন আসলে ওই কোষটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এখানে কি হবে, শক্তি রূপান্তর, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হবে, ফলে একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন হবে। যেহেতু এখানে তড়িৎ শক্তি চালনা করার ফলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মানে এখানে একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থে পরিণত হবে। তো এখানে আমরা যে পদার্থটা নিব সেটা অবশ্যই হবে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর গ্যালভানিক কোষটা কি? গ্যালভানিক কোষে তাইলে তার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ যে রাসায়নিক কোষে আমাদের কি হবে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হবে। রাসায়নিক শক্তি আসলে তড়িৎ শক্তিতে পরিণত হবে যেই কোষে, সেই কোষটাকে আমরা বলবো আসলে গ্যালভানিক কোষ। তাইলে আমরা প্রথমে দুইটা সংজ্ঞা শিখলাম যে আসলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে এবং তড়িৎ রাসায়নিক কোষের দুইটা যে প্রকারভেদ। আমি একটু আবার বলি, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ আমরা দেখলাম যে দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে কি গ্যালভানিক কোষ। তাইলে তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে একাধিক পদার্থে পরিণত হবে, তাকে বলা হবে আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে আসলে তড়িৎ উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটাকে বা এই কোষটা আমরা বলবো হচ্ছে কি গ্যালভানিক কোষ। তো এখন আমরা এই যে এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ বলতেছি, তো এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষগুলো আসলে দুই রকমেরই হইতে পারে। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট
এক প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে, আবার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে। তো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কি আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ বলতে আসলে আমরা কি বুঝবো? যখন একই পাত্রে দুইটা দণ্ড প্রবেশ করানো হবে এবং বাইরে থেকে আসলে এখানে বিদ্যুৎ চালনা করা হবে, তখন এটা হয়ে যাবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যদি আমরা, যেমন এটা হচ্ছে কি এক প্রকোষ্ঠ, কারণ এখানে একটা পাত্রের মধ্যেই মূলত ঘটনাটা ঘটতেছে। আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হবে কি, যখন আমরা এরকমভাবে দুইটা আলাদা আলাদা পাত্র নিব এবং দুইটা আলাদা পাত্রের মধ্যে আসলে আমরা দুইটা তড়িৎদ্বার স্থাপন করে তখন এরকমভাবে বাইরে থেকে আসলে যদি বিদ্যুৎ চালনা করি, তখন এটাকে বলা হবে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আসলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হলে কি হবে আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হলে কি হবে। আর দুই প্রকোষ্ঠটার মধ্যে আমরা সাধারণত আরেকটা কি লবণ সেতু এড করে থাকি। তো এভাবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট আসলে তড়িৎ রাসায়নিক কোষগুলো আমরা গঠন করতে পারবো। তো এখন আমরা দেখব যে আসলে এই তড়িৎ রাসায়নিক কোষের বা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে কোষ বিক্রিয়াগুলো আসলে কিভাবে হয় বা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ কিভাবে তৈরি হয়। তো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি করার জন্য আসলে আমাদের কি কি লাগবে? একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি করার জন্য আমাদের হচ্ছে কি, যদি আমি এক প্রকোষ্ঠ বিশিষ্ট তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা বড় একটা পাত্র লাগবে। মনে করো এটা একটা বিকার। এখানে আমরা দুইটা দণ্ডকে প্রবেশ করানো হলো। তারপর এটাকে আমরা বাইরের ব্যাটারির সাথে সংযুক্ত করে দিব। এই যে বাইরের ব্যাটারির সাথে সংযুক্ত করে দিলাম। দেখো এটা হচ্ছে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তটা যেই তড়িৎদ্বারের সাথে যুক্ত সেটাকে বলা হবে অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যেই তড়িৎদ্বারের সাথে যুক্ত সেটাকে বলা হবে ক্যাথোড। আর এখানে অবশ্যই আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিব। তো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডকে নিলাম। তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ এবং এটা কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে সোডিয়াম প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। তো এখানে আমরা দেখব যে আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠন করব। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠন করার জন্য আসলে আমাদের কি কি লাগবে? তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠন করার জন্য আসলে আমাদের লাগবে হচ্ছে কি, দুইটা দণ্ড লাগবে, দাতব দণ্ড। এই দুইটা দাতব দণ্ডকে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ডুবাই দিব। এই দুইটা দণ্ডকে আমরা ডুবাই দিলাম তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে। তারপর এটাকে আমরা একটা ব্যাটারির সাহায্যে সংযুক্ত করে দিলাম। তাহলে কি ঘটবে? আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের সংজ্ঞায় বলে আসছি যে রাসায়নিক কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হবে। তার মানে এখানে ব্যাটারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্যাটারির সাথে এখানে তড়িৎ চালনা করা হবে এবং তড়িৎ চালনার ফলে এখানে আসলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে এখানে দেখো একটা পদার্থ আছে সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে দুইটা পদার্থে পরিণত হবে। কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো আমরা এখানে যে দুইটা দণ্ডকে প্রবেশ করাইলাম, এই দুইটা দণ্ডের দুইটা নাম আছে। যেমন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেই দণ্ডটাকে যুক্ত করা হলো সেটা হচ্ছে আমাদের অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটাকে যুক্ত করা হলো সেটাকে বলা হয় ক্যাথোড। এই অ্যানোড এবং ক্যাথোড দুইটা নাম এরকম হইলো কেন? অন্য নামও তো হইতে পারতো। অ্যানোড আর ক্যাথোড কেন বলা হইলো? কারণ হচ্ছে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড যখন বিশ্লেষিত হয় বা বিয়োজিত হয় তখন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়। তো আমরা জানি যে প্লাসটাকে বলা হয় কি ক্যাটায়ন, তো ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলি কি ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় আমরা অ্যানায়ন। এটা তোমরা সবাই জানো যে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অ্যানায়নটা লক্ষ্য করো, এই অ্যানায়নটা কিন্তু এই তড়িৎদ্বারে আকৃষ্ট হবে, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তে সে আকৃষ্ট হবে। এই যে অ্যানায়নটা ধনাত্মক প্রান্তে, অর্থাৎ ব্যাটারির যেই ধনাত্মক প্রান্ত আছে সেই ধনাত্মক প্রান্তে যেই দণ্ডটা যুক্ত সেই দণ্ডটা দ্বারা কি হবে,
অ্যানায়ন আকৃষ্ট হবে। অ্যানায়ন যেহেতু এই দণ্ড দ্বারা আকৃষ্ট হবে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যানোড। আর ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন সোডিয়াম প্লাস, এই ক্যাটায়ন যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত দণ্ডের দ্বারা আকৃষ্ট হবে, এজন্য এটার নাম হচ্ছে ক্যাথোড। তাহলে আশা করি তোমরা অ্যানোড এবং ক্যাথোড নামগুলা কিভাবে আসছে সেই জিনিসটা বুঝতে পারছো। তো এখন দেখো আসলে কি ঘটবে, আসলে অ্যানোডে কি ঘটবে আর ক্যাথোডে কি ঘটবে। যেহেতু অ্যানায়ন ঋণাত্মক, সেহেতু সে ধনাত্মক ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে গিয়ে কি হবে, আকৃষ্ট হবে। ফলে এই অ্যানায়নটা অ্যানোডে গিয়ে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। আর ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে আসলে ইলেকট্রন গ্রহণ করবে। কেন করবে? কারণ হচ্ছে দেখো, অ্যানায়ন কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। আর অ্যানায়ন যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত আয়ন, এই জন্য সে অ্যানোডে যাওয়ার পর সে ওইখানে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তার আমরা জানি যে যখন কোনো বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, তখন ওই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। আর যখন কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, তখন ওই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি দেখতেছি যে আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষে এই যে অ্যানোডে কি ঘটতেছে, অ্যানোডে সাধারণত জারণ ক্রিয়া ঘটতেছে, আর ক্যাথোডে সাধারণত ঘটতেছে হচ্ছে বিজারণ ক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে পারি, দেখো যে অ্যানোডে সাধারণত কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে। অ্যানোডে জারণ কেন ঘটে? কারণ অ্যানায়ন তো অ্যানোডে যাবে, সেজন্য সে ওইখানে গিয়ে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করার পর অর্থাৎ ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তো এভাবে দুইটা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু গঠন করবে। আবার ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে বিজারণ ঘটবে। ক্যাথোডে ঘটবে আসলে বিজারণ। তাহলে সোডিয়াম যেহেতু ক্যাটায়ন, সেহেতু সে কোথায় যাবে, ক্যাথোডে যাবে, এবং ওইখানে গিয়ে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার পর আসলে ধাতব সোডিয়ামে পরিণত হবে। তাহলে আমরা দেখলাম যে আসলে অ্যানোডে সবসময় জারণ ক্রিয়া ঘটবে এবং ক্যাথোডে সবসময় বিজারণ ক্রিয়া ঘটবে। তার ফলে আমরা এখন কি দেখতেছি, দেখো সোডিয়াম ক্লোরাইড একটা পদার্থ ছিল, একটা যৌগ ছিল। এই যৌগটা তড়িৎ চালনা করার ফলে ভেঙে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থে পরিণত হয়েছে। এই যে ক্লোরিন এবং সোডিয়ামে পরিণত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করা হলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন পদার্থ উৎপন্ন হয়। যেমন অ্যানোডে উৎপন্ন হয়েছে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে ধাতব সোডিয়াম উৎপন্ন হয়েছে। তো আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষ্য কোষটা বুঝতে পারছো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।